গল্পটির নাম ঘনশ্যাম। লিখেছেন মৃগাঙ্ক ভট্টাচার্য। মান্টির মেয়ে টপ্পার বিয়ে উপলক্ষে জলপাইগুড়ি এসেছে উল্কি। শৈশব থেকে কৈশোর ছুঁয়ে প্রাক যৌবন এই শহরে একসঙ্গে কাটিয়েছে দু বন্ধুতে। বিয়ের পর যোগাযোগের সুতোটা আলগা হয়েছিল বেশ কিছুদিন। ইদানিং ফেসবুকের কল্যাণে আবার জোড়া লেগেছে সখ্য। শুধু জোড়াই লাগেনি, নিত্য আলাপচারিতায় গাঢ় হয়েছে নতুন করে। তাই বাল্য সহচরীর আমন্ত্রণ ফেলতে পারেনি উল্কি, ছুটে এসেছে সুদূর পুনের থেকে। আজ রাত পোহালেই কাল টপ্পার বিয়ে। মান্টিদের বাড়িতে এখন থেকেই শুরু হয়েছে উৎসব। এই সন্ধেবেলা দোতলার বিরাট ঘরটায় চলছে সঙ্গীত। এমন সময় পুনের থেকে বারবির ফোন এলো। তুমুল হুল্লোড়ে কিছু শোনা যাচ্ছে না। ব্যালকনিতে এলো উল্কি। সূর্য গেছে চেন্নাইতে একটা ট্রেনিংয়ে, সে এসেছে এখানে। বারবির পড়া আছে, তাই রয়ে গেছে পুনেতে। তাদের উল্টো দিকের ফ্ল্যাটে এক প্রৌঢ় মারাঠি কাপল থাকেন, নিঃসন্তান। বারবিকে নিজেদের মেয়ের মতোই দেখেন, কাজেই মেয়ের নিরাপত্তা নিয়ে তেমন ভাবনার কিছু নেই। বারবির সঙ্গে একটুক্ষণ কথা বলে ফোনের সুইচটা অফ করল উল্কি। বৈশাখের প্রবল তপন তাপ গায়ে জ্বালা ধরিয়েছে সারাটা দিন। সূর্য ডোবার পর অল্প অল্প হাওয়া দিচ্ছে। দূরের একতলা বাড়িটার দিকে অন্যমনস্ক হয়ে তাকিয়েছিল উল্কি। মান্টি কখন যেন পাশে এসে দাঁড়িয়েছে, কাঁধে হাত রেখে বলল, "কি রে, কি এত ভাবছিস?" মুখ ফিরিয়ে উল্কি বলল, "ওটা নেদি পিসির বাড়ি না? ইস, ছেলেবেলায় কত দুপুর যে ওই বাড়িতে কাটিয়েছি আমি আর তুই। এখন কেমন আছে রে নেদি পিসি?" মান্টি ঘাড় নেড়ে বলল, "বিয়ের নেমন্তন্ন করতে গিয়েছিলাম সেদিন। নেদি পিসিকে দেখে খুব খারাপ লাগলো। ঝট করে বয়সটা বেড়ে গেছে অনেক। চোখে ভালো দেখে না, কানে ভালো শোনে না। তাছাড়া শুধু কি আর নেদি পিসি, আমাদেরও মেঘে মেঘে কম বেলা তো হলো না।" উল্কি মজা করে গাল টিপে দিল মান্টির। "ন্যাকামো করো না সোনা, তোমাকে এখনো কনের দিদি বলে চালিয়ে দেওয়া যায়। তোমার পতিদেবটিও কম যান না, ফিল্মের নায়কদের মতো এখনো দিব্যি চেহারা ধরে রেখেছেন। শুধু কি চেহারা, সাগরদার এনার্জি লেভেলও একরকম আছে।" মান্টি খিলখিল হাসল। "তা আছে, সারাদিন হুড়ুম দুড়ুম দৌড়াচ্ছে। শুধু কি তাই, টপ্পার বিয়ের বাজার, পুরোহিত, ডেকোরেটর, কেটারার, ফ্লোরিস্ট, তত্ত্ব সাজাবার ভাড়া করা লোক, বিয়ের ভবন, বিউটি পার্লার, সব একা হাতেই তো সে সামলাচ্ছে।" উল্কি বলল, "তোকে যখন বিয়ে করে তখন সাগরদা যাকে বলে কাঠ বেকার, টিউশনি করে কয়েকটা, ব্যাস। বিয়ের পর এটা ওটা ট্রাই করে ব্যর্থ হয়ে শেষে প্রোমোটারির ব্যবসায় নামলো। বউয়ের ভাগ্যে সেটাই কেমন ক্লিক করে গেল। এখন সাগরদা জলপাইগুড়ির একজন ব্যস্ত বিল্ডার অ্যান্ড ডেভেলপার। মানতেই হবে, তোরা সত্যিই রাজ্যটক।" মান্টি তৃপ্ত স্বরে বলল, "তুমি বা কম কিসে? তোমার ইঞ্জিনিয়ার বর উড়াল দিল তোমার আঁচলের গিটে বাধা পাবার পরে পরেই। আজ তোমরা পুনের পশ অঞ্চলে থাকছ, মেয়েকে সিম্বায়োসিসে ভর্তি করিয়েছ। তোমার সঙ্গে না জুড়লে সূর্যদা এতটা উন্নতি করতে পারত? আমার তো মনে হয় না। ইউ আর দ্য লাকি স্টার ফর হিম।" উল্কি বানানো একটা হাসি হেসে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। সূর্যর সঙ্গে তার সম্পর্ক কোন খাতে বইছে সেটা সে নিজে ছাড়া আর কেউ জানে না। বিয়ের পর প্রথম প্রথম সূর্য ছিল আদর্শ শেয়ারিং অ্যান্ড কেয়ারিং স্বামী। মন খুলে কথা বলতো দুজনে।
ছুটির দিন হুট করে আউটিং করতে চলে যেত ওরা এখানে ওখানে। একটু একটু করে বদলে গেল সব। এখন সৌর্য সাফল্যের সিঁড়ি বেয়ে উঠছে তরতরিয়ে। নিজস্ব কর্মজগৎ নিয়ে একটু বেশি ব্যস্ত আজকাল। বউয়ের সঙ্গে আলাদা করে দুটো কথা বলার সময় নেই তার। সম্পর্কটা একেবারে তলানিতে এসে ঠেকেছে দুজনের। কেজো কথার বাইরে বহুদিন কথা হয়নি তাদের। এমনকি শেষ কবে তারা মিলিত হয়েছে মনে নেই উল্কির। সূর্য জানেই না তার বাড়তে থাকা অমনোযোগ ক্রমশ তার থেকে দূরে সরিয়ে নিচে নিয়ে যাচ্ছে উল্কিকে। তৃতীয় ব্যক্তির ছায়া পড়েনি কোথাও, তবুও কিভাবে একটা চোর কাটা বিঁধে গেছে তাদের দাম্পত্যে। এর মধ্যে একদিন একটা ঘটনা ঘটল। বাথরুমে শাওয়ার চালিয়ে আয়নার সামনে সম্পূর্ণ নিরাবরণ উল্কি আগা পাঁচতলা দেখছিল নিজেকে। কি যে হলো, একটা সময় ঈষৎ ভারী হয়ে যাওয়া শরীরটা কাঁপতে শুরু করলো তার। বেশ খানিকক্ষণ কাঁদার পর উল্কির রুদ্ধ আবেগ প্রশমিত হলো যেন। তারপর থেকে এই এক খেলা পেয়ে বসেছে উল্কিকে। স্নানঘরে প্রতিদিন হাউ হাউ করে পাগলের মতো না কাঁদলে শরীরটা অস্থির অস্থির করতে থাকে তার। উল্কি নিজেকে একটু গুছিয়ে নিয়ে উচ্ছ্বাস মেশানো গলায় বলল, এই কাল বিয়েবাড়িতে আমাদের পরমা দেবলীনারা জানে যে আমি এসেছি জলপাইগুড়িতে? মান্টি ডান হাতে বরাভয় মুদ্রা ফোটালো। সবাই না হলেও 7-8 জন পুরনো বন্ধুকে পাবি কাল। মান্টি কথাটা বলে গলায় আক্ষেপ মেশালো। বারবিকে নিয়ে এলে খুব ভালো করতিস, ও এনজয় করতে পারত। উল্কি বলল, ওর খুব ইচ্ছে ছিল এখানে আসার, কিন্তু কি আর করা, ওই একটা সেমিস্টার আছে পরের সপ্তাহে। এরপর যখন আসব তখন বারবি তো বটেই, বারবির বাবাকেও নিয়ে আসব। মান্টি বলল, আর এনেছিস সূর্যদাকে? উল্কি বলল, বেচারার সত্যিই সময় নেই রে। একটা ট্রেনিং নিতে গেছে চেন্নাইতে, সেখান থেকে শিলিগুড়ির বাড়িতে আসবে, 2-4 দিন বাবা মায়ের সঙ্গে থেকে পুনে ফিরে যাবে আমাকে বগল দাওয়া করে। মান্টি প্রসঙ্গ বদলে বলল, তোর মা কেমন আছেন? কতদিন দেখা হয়নি কাকিমার সঙ্গে। উল্কি বলল, মার কথা আর বলিস না। প্রথমে তো কিছুতেই ভিটে ছাড়া হতে রাজি হচ্ছিল না। আমরা জোর করে নিয়ে গেছিলাম শিলিগুড়িতে। ওখানে লেকটাউনে ছোট মাসির বাড়ি। ছোট মাসির ছেলে একটা নার্সিংহোমের প্যাথোলজিতে আছে। মাকে ডাক্তার দেখানো টেখানো সব সেই করে। তাছাড়া সূর্যর বাবা মা থাকেন বাবুর পাড়াতে, ওদের সঙ্গেও মায়ের যোগাযোগ আছে। একটা সর্বক্ষণের কাজের মেয়ে রেখে দিয়েছি, গেরস্তালির কাজ সে সামলায়। মান্টি বলল, বয়স হয়ে গেলে অন্যের ওপর বড্ড নির্ভরশীল হয়ে পড়তে হয়, সেটা ভেবেই বুড়ো হতে ভয় করে রে। হুলকি হাসল। সকলেই চায় যতদিন বাঁচব বুনো ঘোড়ার মতো শ্বাস নেব, তারপর দুম করে একদিন পড়ব আর সঙ্গে সঙ্গে মরব। কিন্তু বাস্তবে কি আর তা হয়? এই যে নেদি পিসির কথা হচ্ছিল একটু আগে, নেদি পিসিও কি সুস্থ থাকতে থাকতে চলে যেতে চায়নি? মান্টি বলল, কি দুর্দশার মধ্যে নেদি পিসি আছে তুই ভাবতে পারবি না। পুচকির মায়ের কথা মনে আছে তোর? সেই যে পুচকির মা নেদি পিসির বাড়িতে কাজ করত, আর পুচকি আমাদের সঙ্গে ঘুরঘুর করত। সেই পুচকিই এখন নেদি পিসির দেখাশোনা করে। শেষ বয়সে নিজের কেউ না থাকলে কি হয় সেটা বোঝা যায় নেদি পিসিকে দেখে। উল্কি বলল, নেদি পিসির জীবন তো আর সুখের ছিল না। বাবা মা মারা গিয়েছিল অল্প বয়সে। এক দাদা ছিল স্কুল টিচার, সেই দাদাই সংসার চালাতো। নেদি পিসির বাড়ির দেওয়ালের সেই ফটোটার কথা খেয়াল নেই তোর? চৌকোনো মুখ, পাট করে আঁচড়ানো চুল, মোটা ফ্রেমের চশমার আড়ালে দুটি বুদ্ধিদীপ্ত চোখ। ঘনশ্যাম বোস নামে শহরের সকলে চিনত তাকে। শুনেছি নকশাল আন্দোলনের সময় নেদি পিসির দাদাও যোগ দিয়েছিল নকশালদের দলে। পুলিশের নজর সম্ভবত তার ওপর পড়েছিল।
সে কারণেই একদিন লোকটা বাড়ি ছেড়ে পালায়, আর কখনো ফিরে আসেনি। বিদেশে চাকরি নিয়ে সেখানেই থিতু হয়ে যায়। মান্টি বলল, তখন নেদি পিসির বয়স বা কত? সদ্য কলেজ থেকে বেরিয়েছে। দাদার হঠকারিতায় আচমকা জলে পড়ে গিয়েছিল, তবুও চেষ্টা চরিত্র করে একটা স্কুলে ঢুকে পড়েছিল। ভগবান কুরুপা করে তৈরি করেছিল বলে হয়তো সাপে বর হয়েছিল। একা অরক্ষণীয়া মেয়ে, চারিদিকে হাঙরের দল ওত পেতে আছে ছিঁড়ে খাবে বলে। সুশ্রী হলে আর দেখতে হতো না। নেদি পিসির চেহারা একেবারেই হ্যাকছি হওয়াতে কেউ আর এগিয়ে আসেনি। এটা ভালো বলেছিস, হ্যাকছি চেহারা। উল্কি ঠোঁট টিপে হেসে বলল, নেদি পিসির চেহারাটা তোর মনে আছে? গায়ের রং ছিল কালোর দিকে। প্রসাধনের কোনো কারবার দেখিনি কখনো। নারীত্বের লেশমাত্র ছিল না শরীরে। গলার আওয়াজ ছিল ছেলেদের মতো। গাছ কোমর করে ছাপা শাড়ি পরে থাকতো বাড়িতে। স্কুলে যেত নীলপাড় সাদা তাঁতের শাড়ি পরে। স্টুডেন্টরা জমের মতো ভয় পেত নেদি পিসিকে। মান্টি বলল, ওর একাকী জীবনযাপন নিয়ে কৌতূহল ছিল পাড়ার সকলের, তবে কোনো লোকের সঙ্গে আসনাই ছিল বলে শোনা যায়নি। আমরাও ও বাড়িতে কত গিয়েছি, কোনো আত্মীয় স্বজনকে অবধি দেখিনি কখনো। উল্কি বন্ধুকে একটা ঠেলা দিয়ে মুচকি হাসল। দেখ আবার, মহিলা আসলে লেসবিয়ান নয় তো? মান্টি স্বাভাবিক গলায় বলল, হতেই পারে। লেসবিয়ান, গে, হেটেরোসেক্সুয়াল মানুষেরা তো আকাশ ফুঁড়ে নামেনি। তারাও আমাদের মতোই স্বাভাবিক মানুষ। কিছু মানুষের মধ্যে এমন প্রবৃত্তি আগেও ছিল, এখনও আছে, কিন্তু 40 বছর আগে কোনো সমকামী নারী কি নিজের যৌন ইচ্ছার কথা প্রকাশ্যে বলতে পারত? পারত না। উল্কি চোখ বড় বড় করে বলল, নেদি পিসি লেসবি ছিল কি না জানি না, কিন্তু মারাত্মক পুরুষ বিদ্বেষী ছিল সন্দেহ নেই। ছেলেদের দেখলেই খেকিয়ে উঠত সবসময়। আমার কি মনে হয় জানিস তো, দাদা ওভাবে বোনকে ফেলে রেখে পগার পার হওয়াতে পৃথিবীর সব পুরুষ সম্বন্ধেই অ্যালার্জি ছিল মহিলার। পাড়ার ছেলেরা আম পাড়তে এলে কি চুলোচুলোই না করত। মান্টি হেসে বলল, আম গাছ দুটো নিয়ে কত মাতামাতি করতো নেদি পিসি। গাছের নিচে একটাও পাতা পড়ে থাকতে দেবে না। উল্কি বলল, নেদি পিসির বাড়িটা এখনো স্পষ্ট দেখতে পাই চোখ বুঝলেই। নিকোনো উঠোনের একদিকে তুলসী মঞ্চ, অন্যদিকে ফুলগাছের ঝোপ। বাথরুম ওপাশে, একটাই ঘর, বেড়ার পার্টিশন দেওয়া। একদিকে একটা চৌকিতে পুচকি সুতো, ওদিকের পাটি সুতো নেদি পিসি। ঘরে ফার্নিচার বলতে একটা প্লাই উঠে যাওয়া খাট, একটা স্টিলের আলমারি আর একটা কালচে মেরে যাওয়া তোরঙ্গ। আলমারিতে ব্যাংকের পাসবই, জরুরি কাগজপত্র ছাড়া গল্পের বই থাকতো। তোরঙ্গটায় যে কি মণিমুক্ত থাকতো কে জানে। নেদি পিসির বাবা ছাপাখানায় কাজ করত। টাকা পয়সা জমিয়ে হয়তো মেয়ের বিয়ের জন্য কিছু গয়নাগাটি বানিয়ে রেখে গিয়েছিল। ওই তোরঙ্গে সেসব থাকতো বলে তালা মেরে রাখত নেদি পিসি। মান্টি বলল, শুধু গয়নাগাটি নয়, খাতা বইপত্র এসবও থাকতো তোরঙ্গে। পুচকি বলতো, এক একদিন ঘুম ভেঙে গেলে ও বেড়ার ফাঁক দিয়ে দেখত নেদি পিসি তোরঙ্গ খুলে একটা মোটাসোটা রেক্সিন দিয়ে বাঁধানো ডায়েরি বের করে। পেন দিয়ে আঁক কাটে সেখানে, সংসার খরচের হিসেব টিসেব লেখে খুব সম্ভবত। গালে হাত দিয়ে চুপচাপ বসে থাকে অনেকক্ষণ, অনেক রাতে ঘুমোতে যায়। নিচের থেকে সাগরদা ডাকছে। গলা তুলে সাড়া দিল মান্টি। ব্যস্ত গলায় বলল, অনেক দেরি হয়ে গেছে, রাতে 25-30টা পাত পড়বে বাড়িতে। রান্নার ঠাকুর কতদূর কি করলো কে জানে। চল নিচে যাই এখন, কাল তো নেমন্তন্ন খেতে আসবে নেদি পিসি, তখন যত ইচ্ছে কথা বলিস। ভবনের বাইরে বিরাট লন,
একদিকে অনেকগুলো স্টল খাবারের, ভেতরে খাওয়া দাওয়া চলছে। উর্দি পরা কেটারারের লোক ঘোরাফেরা করছে ব্যস্ত সমস্ত হয়ে। ভবনের ভেতরে বিয়ের অনুষ্ঠান চলছে। উল্কি অনেকক্ষণ সেখানেই ছিল। সৌর্য শিলিগুড়ি পৌঁছে গেছে। ফোন করেছে তার মোবাইলে। হট্টগোলের মধ্যে কিছু শোনা যাচ্ছে না। বাধ্য হয়ে বাইরে এসে কেজো কথা সারল উল্কি। তখনই চোখ গেল গেটটার দিকে। সাদা খোলের শাড়িতে এক বৃদ্ধা রিক্সা থেকে হাঁচড় পাঁচড় করে নামল। উল্কি সামনে গিয়ে বলল, কি গো, আমাকে তুমি চেনোনি নেদি পিসি? পুরু কাঁচের চশমার আড়ালে বৃদ্ধার ধূসর চোখ উল্কির দিকে তাকিয়ে পুরনো স্মৃতি হাতড়াচ্ছে। উল্কি পুচকির দিকে তাকিয়ে বলল, কি রে, তুইও কি চিনতে পারিসনি আমাকে? ঢক ঢক ঘাড় হেলিয়ে পুচকি মৃদু মৃদু হাসছে। নেদি পিসি দৃষ্টি তীক্ষ্ণ করে উল্কির দিকে তাকালো। একটা আবছা হাসি খেলে গেল মুখ চোখে। বলল, উল্কি না? তোর বর কোথায়? ছেলেমেয়েরা কত বড় হলো, তারা আসেনি? নেদি পিসিকে দেখতে পেয়ে এসে পড়েছে সাগরদা। পুচকির হাতে কিছু টাকা গুঁজে দিয়ে বলল, রিক্সা ছেড়ে দাও, ড্রাইভারকে বলে দিচ্ছি আমার গাড়ি তোমাদের পৌঁছে দিয়ে আসবে। তারপর বলল, তোমার শরীর ভালো নেই, অনিয়ম করবে না যেন, আগে সামান্য খেয়ে নাও, তারপর বিয়ে যতক্ষণ ইচ্ছে দেখো। নেদি পিসি চলে গেছে ভেতরে। এক এক করে আসতে শুরু করেছে পরমা দেবলীনারা। এতগুলো বছর পর দেখা, বন্ধুদের সঙ্গে গপ্পে মশগুল হয়ে গেল উল্কি। অশীতিপর নেদি পিসির কথা আর মনেই থাকলো না। টপ্পা চলে গেছে শ্বশুরবাড়ি। অষ্টমঙ্গলা অবধি থাকার জন্য গাঁইগুঁই করছে মান্টি। উপায় নেই, কাল সকালে উল্কিকে শিলিগুড়ি ফিরতে হবে। এদিকে উঠতে বসতে নেদি পিসির খয়াটে চেহারাটা তার মনের মধ্যে হানা দিচ্ছে বারবার। মান্টিকে বলেই ফেলল উল্কি, কাল ভাবছি একবার নেদি পিসির বাড়িতে যাব দেখা করতে, তুই যাবি আমার সঙ্গে? সবুজে সবুজ নেদি পিসির আস্তানা। উঠোনের একদিকে আম গাছ দুটো আগের থেকে ঝাঁকড়া হয়েছে। ফুল গাছের পাশাপাশি কয়েকটা তেঁতুল আর কারি পাতার গাছ রয়েছে উঠোনে। গাছের পাতাগুলো উঠোনে পড়ে রয়েছে ইতস্তত। পুরনো হয়ে যাওয়া চালের ওপর আম পাতা খসে খসে পড়ছে। কেমন একটা অলক্ষীর ছাপ সর্বত্র। উঠোন পরিষ্কার করা হয় না দীর্ঘদিন। অযত্নের আগাছা গজিয়েছে। কিছু সাদা জংলি ফুল ফুটেছে, তাদের ফিনফিনে পাপড়িতে সকালের রোদ এসে পড়েছে। ছাপা শাড়ি পরা পুচকি ঢাউস একটা টিপ দিয়েছে, পান চিবোচ্ছে আয়েশ করে। উল্কি হাসল। নেদি পিসি কোথায় রে? পুচকি বলল, কাল রাত থেকে শ্বাসের কষ্ট হচ্ছে, আমি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে এসেছি। কেমন থাকে সেটা বিকেলে জানাতে হবে ডাক্তারকে। নেদি পিসি খাটে শুয়েছিল। সাদা ময়লাটে শাড়ি, মেরুন পাড়, মাথায় সনের নুড়ির মতো চুল, বালিশের পাশে একটা চশমা আর খবরের কাগজ। ঘরের মধ্যে কেমন একটা পুরনো দিনের সোঁদা সোঁদা গন্ধ। আলো হাওয়া বড় একটা আসে না এ ঘরে। বিছানার পাশে স্টিলের আলমারি, দেওয়ালে বাঁধানো ফটোতে বিপ্লবী যুবকের মুখের তেরচা হাসিটা সেই একই রকম রয়েছে। কালচে হয়ে যাওয়া তোরঙ্গটা তালা দেওয়া আছে আগের মতোই। উল্কিদের দেখতে পেয়ে নেদিবুসি উঠে বসেছে, শ্বাস নিচ্ছে জোরে জোরে। বলিরেখা জর্জরিত মুখে একটু হাসি ফুটল। মান্টির দিকে তাকিয়ে বলল, বিয়ে ভালোই ভালোই হয়ে গেছে তো? মান্টি ঘাড় হেলিয়ে সায় দেয়। উল্কিকে বলল, আগে তো ফিলফিলে রোগা ছিলি, এখন বেশ একটা গিন্নি গিন্নি চেহারা হয়েছে তোর। উল্কি হাসল। তুমি কেমন আছো নেদি পিসি? নেদি পিসি বলল, সেই বৃদ্ধ যজাতির দশা আমার। অনেক হয়েছে জীর্ণ এই শরীরের
খোলটা ছাড়তে পারলে এবার বাঁচি। পুচকি উঠোনে গেছে ভেজা কাপড় মেলতে। মান্টি নিচু স্বরে বলল, তুমি যদি সময় মতো বিয়ে করে সংসার করতে তাহলে আজ তোমাকে দেখার জন্য নিজের লোক থাকতো, অন্যের ভরসায় থাকতে হতো না। নেদি পিসি বলল, কে যে নিজের লোক আর কে যে নয় সেটা বোঝা সহজ নয়। তাছাড়া সংসারী মেয়ে আমি কোনোদিনও ছিলাম না। একা বোকা ছিলাম, বেশ ছিলাম। বিয়ে করার আগ্রহ আমার কখনো হয়নি জীবনে, সে নিয়ে কোনো আক্ষেপ নেই আমার। উল্কি একটু ইতস্তত করে বলল, আত্মীয় স্বজন কেউ তোমার খোঁজ নেয় না? নেদি পিসি চোখ মুখ একটু যেন কঠোর হলো। আমি জীবনে কারো খোঁজ রাখিনি, তেমনি কেউ আমার খোঁজও রাখেনি কখনো। পুচকি চা বানিয়ে এনেছে। দুজনের হাতে চায়ের কাপ ধরিয়ে বলল, যখন বয়স কম ছিল তখনই কেউ খোঁজ করেনি, এখন এই বুড়ো বয়সে খোঁজ করতে এসে কেউ ফাঁসে নাকি? পুচকি গজগজ করতে করতে বলল, আমার হয়েছে যত জ্বালা, কিছু না কিছু লেগেই আছে প্রত্যেক সপ্তাহে। এই তো পা ফুলে ঢোল হয়ে গেল কিছুদিন আগে, হাঁটতে পারে না, চলতে পারে না, কি অবস্থা। গত মাসে পায়খানায় পড়ে গিয়ে আর এক কাণ্ড। আমি ছোটোখাটো মানুষ, অত বড় লাশ সামলাতে পারি? উঠোনে এসে দাঁড়িয়েছে তিনজন। উল্কি বলল, এত পাতা পড়ে রয়েছে, কি নোংরা হয়ে আছে উঠোনটা, পরিষ্কার করাস না কেন লোক দিয়ে? পুচকি পানের পিক ফেলে মুখ বেঁকিয়ে বলল, কামলা দিয়ে কাজ করালে 200 টাকা নেবে। বাজারে সবজির দাম কত বেড়ে গেছে জানো? ওষুধের দামও তো বাড়ছে ধাক ধাক করে। বুড়ি ভালো করে চোখে দেখে না, তবুও সেই উটকো শখ আজও আছে, পেপার পড়ার শখ। খবরের কাগজ রাখতেও মাসে 100 টাকা বেরিয়ে যায়। এরপর কামলা দিয়ে কাজ করাবার টাকা হাতে থাকে? উল্কি বলল, আমের ফলন এত কমে গেল কি করে? গাছে আম হয় না আর? পুচকি আবার পিক ফেলে বলল, হয়, পাড়ার ছেলেরা এসে পেড়ে নিয়ে যায়। আগে তো বুড়ি লাঠি হাতে ছুটতে যেত, এখন আর পারে না, ঘরে বসে খ্যাঁচ খ্যাঁচ করতে থাকে। উল্কি কি মনে করে বলল, নেদি পিসি পেনশনের টাকা পাচ্ছে তো ঠিক মতো? পুচকি বলল, 2 বছর আগেও নিজেই যেত ব্যাংকে, এখন আর শরীর দেয় না। স্কুলে এক মহিলা ঝাঁটফাঁট দেয়, তাকে দায়িত্ব দিয়েছে, সে মাসে এসে পেনশনের টাকা দিয়ে যায়। টাকা আলমারির লকারে রাখা থাকে, চাবিটা বুড়ি বিছানার তোষকের নিচে রাখে, কিন্তু ওই তোরঙ্গের চাবি কিছুতেই আমার হাতে দেয় না, নিজের আঁচলে গিট মেরে রাখে। কি যে যক্ষের ধন আছে ওই তোরঙ্গে কে জানে। তুই সিঁদুর পরিসনি কেন? তোর বিয়ে থা হয়নি? উল্কি জানতে চাইল। হয়েছিল, এক ট্রাক ড্রাইভারের সঙ্গে। গলাটা খাদে নিয়ে পুচকি বলল, সে অন্য এক মেয়ে মানুষ জুটিয়েছে, তবে আমি ছাড়নেওয়ালি নই। এক সাধিকা মা আছে, খুব ক্ষমতা তার, অমাবস্যা আর পূর্ণিমা করে তার ভর ওঠে। তার কাছ থেকে জল পড়া নিয়ে এসেছি। সাধিকা মা বলেছে মিনসে সুরসুর করে আমার পায়ে এসে পড়বে ভাদ্র মাসের মধ্যে। 4000 টাকা দিয়েছি কাজের আগে, কাজ হয়ে গেলে আরও 6000 দিতে হবে। ভাদ্র মাসের অমাবস্যায় বড় করে মায়ের পুজো হবে, টাকাটা পুজোর কাজে লাগবে। উল্কি আর মান্টি মুখ চাওয়াচাই করলো একবার। নেদি পিসির পেনশনের একটা মোটা অংশ কোন খাতে খরচ হচ্ছে সেটা এতক্ষণে স্পষ্ট হলো। ফিরে আসার সময় নেদি পিসির পা ছুঁয়ে প্রণাম করলো দুজন। স্নিগ্ধ প্রসন্ন একটা হাসির লেশ লেগে থাকলো বৃদ্ধার মুখে। শিলিগুড়িতে এসে উল্কি মায়ের কাছে ঠাঁই নিয়েছিল প্রথম দিন। আজ সন্ধেবেলা এসেছে শ্বশুরবাড়িতে। সূর্য পাশের ঘরে অফিসের জরুরি কিছু কাজ সারছে ল্যাপটপে। উল্কি বসার ঘরে সিরিয়াল দেখছে শ্বশুর শাশুড়ির সঙ্গে।
এমন সময় মান্টির ফোন এলো। নেদি পিসি আর নেই রে, নিচু স্বরে এটুকু বলে থেমে গেছে মান্টি। উল্কি থতমত খেয়ে গেছে। মান্টি আস্তে আস্তে বলল, কাল অনেক রাতে ঘটেছে ঘটনাটা। সেরিব্রাল থ্রম্বোসিস। হাসপাতাল নেওয়ার সময় পাওয়া যায়নি। পুচকি এসে খবর দেওয়াতে আমরা ছুটে গিয়েছিলাম সেখানে। ডেথ সার্টিফিকেটের বন্দোবস্ত করা, মর্চুয়ারি ভ্যান জোগাড় করা, পাড়ার ছেলে ডেকে শ্মশান গিয়ে দাহ করা, সব তোর সাগরদা একা হাতে করল। কি বলবে ভেবে পাচ্ছে না উল্কি। একটুক্ষণ চুপচাপ। উল্কি বলল, নেদি পিসির আত্মীয় স্বজন কাউকে তোরা চিনিস? কাউকে খবর দিয়েছিস? মান্টি বলল, কাকে খবর দেব? জীবনে কোনো আত্মীয় স্বজন আসতে দেখিনি নেদি পিসির বাড়িতে। আলমারি খুলে তেমন কিছু পাইনি। পোস্ট অফিসের সেভিং সার্টিফিকেট, ব্যাংকের পাসবই, 2-4টে গল্পের বই, গোটাকতক শাড়ি সেমিজ এইসব, আর একটা ব্যাগের মধ্যে কিছু টাকা পয়সা। তারপর নেদি পিসির আঁচলের খুঁট থেকে চাবি বার করে তোরঙ্গটা খুলেছিলাম আমি আর পুচকি। কি পেলাম জানিস? সোনাদানা কিছু নয়, পেলাম শুধু মান্ধাতার আমলের 3টে ডায়েরি। উল্কি সন্দিগ্ধ গলায় বলল, নেদি পিসি কি ডায়েরি লিখত নাকি সংসারের খরচ টরচ লিখে রাখতো ডায়েরিতে? মান্টি কেমন একটা গলায় বলল, ডায়েরি লিখত না রে, সংসারের হিসেব টিসেবও কিছু লিখত না। বললে বিশ্বাস করবি না, 3টে ডায়েরির প্রত্যেকটা পাতা জুড়ে এতগুলো বছর ধরে নেদি পিসি শুধু একটাই নাম লিখে গেছে, ঘনশ্যাম। বাস, আর কিছু লেখা নেই সেখানে। উল্কি কথাটা বুঝতে সময় নিল একটু। বিহ্বল হয়ে বলল, মানে কে এই ঘনশ্যাম? আমি তো তোর কথার মাথামুন্ডু কিছুই বুঝতে পারছি না। মান্টি কেটে কেটে নিচু স্বরে বলল, নেদি পিসির দাদার ভালো নাম কি ছিল ভুলে গেছিস তুই? সাঁঝের আকাশে স্লেট রঙের মেঘ, প্রকৃতি যেন বিষাদ বিধুর বিধবার সাজে সেজেছে। বাইরের দিকে তাকিয়ে অচেনা এক বৃদ্ধার কথা বলছিল উল্কি। ঘনশ্যাম নামের মানুষটির সঙ্গে নেদি পিসির সম্পর্কটা ঠিক কিরকম ছিল? 3টে ডায়েরিতে এতগুলো বছর ধরে পাগলের মতো শুধু ওই একটাই নাম লিখে গিয়েছে নেদি পিসি। এর কি কোনো ব্যাখ্যা আছে? ছোটবেলা থেকেই উল্কিরা দেখেছে নেদি পিসি এড়িয়ে চলতো সবাইকে, পুরুষ দেখলেই খেঁকিয়ে উঠত। এখন মনে হচ্ছে নেদি পিসির ভীষণ কোমল মন ছিল একটা, সেই বিক্ষত মনের কাছে কেউ পৌঁছক সেটা চাইতো না নেদি পিসি। তবে কি বিপরীত লিঙ্গের প্রতি আর 5টা মেয়ের মতোই স্বাভাবিক আসক্তি ছিল নেদি পিসির? কিন্তু এই বিশেষ মানুষটির জন্য নেদি পিসির মধ্যে প্রবাহিত হতো যে উষ্ণ প্রস্রবণ, তার বর্ণ গন্ধ কেমন ছিল? যৌনতার ক্ষারগন্ধ কি মিশেছিল সেই পাহাড়ি ঝোড়ার জলে? ঘনশ্যাম বোস কি শুধুই পুলিশের ভয়ে বিদেশে পালিয়ে গিয়েছিল? বোনের সঙ্গে যোগাযোগের সমস্ত রকম সেতু মুছে দিয়েছিল সে? নকশাল আন্দোলনের ঢেউ স্তিমিত হয়ে গিয়েছিল কবেই, কিন্তু কখনো নেদি পিসির সঙ্গে একটিবারের জন্য দেখা করতে ফিরে আসেনি ঘনশ্যাম বোস। কেন? কি সম্পর্ক ছিল দুজনের ভিতর? একটা শ্বাস ফেলল উল্কি। সব সম্পর্কে কি কোনো নাম থাকে? থাকে না। প্রত্যেকটা মানুষের চাওয়া পাওয়ার রং কি একরকম হয়? হয় না।
নেদি পিসিও হয়তো পুরুষ সঙ্গের আকাঙ্ক্ষী ছিল গভীরভাবে। অনন্ত রহস্য ছিল মানুষটার জীবনযাপনে। নেদি পিসির অবরুদ্ধ যৌনতা আর অবদমিত কামনা গ্রীষ্মের খর বাতাসের মতো উল্কিকে দগ্ধ করতে লাগলো প্রবল আঁচে। ঠিক তখনই শব্দ করে বাজ পড়ল বাইরে। বৃষ্টি নামলো আকাশ ভেঙে। লোডশেডিং হয়ে গেল শহর জুড়ে। ভাগ্যিস পাওয়ার চলে গিয়েছিল। নিশ্চিম অন্ধকারে এই আড়ালটুকু বড় প্রয়োজন ছিল বুঝি তার। লঘু পায়ে উল্কি এসে দাঁড়িয়েছে জানালার পাশে। তুমুল শব্দে বৃষ্টি হচ্ছে বাইরে। কান পাতাই যেন দায়। জানালার গ্রিলের সঙ্গে মুখ লাগিয়ে রেখেছে উল্কি। দীর্ঘ দহনের পর শান্ত হচ্ছে প্রকৃতি। বৃষ্টির হিমশীতল ফোঁটা এসেছে, পড়েছে মুখে, গালে, চোখে। নিজের উপর থেকে ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারাচ্ছে বুঝতে পারছে উল্কি। গ্রিল ধরে থরথর করে কাঁপছে সে। একসময় হাউমাউ করে কেঁদে উঠল উল্কি। কেউ তাকে দেখছে কি দেখছে না সেদিকের বিন্দুমাত্র খেয়াল নেই তার। পুনের থেকে এখানে আসার পর একদিনও কাঁদা হয়নি। মনের গভীরে ক্লেদ জমেছিল সেজন্য। আজ এতদিন পর আবার দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে মনের সব ভার উজাড় করে কাঁদল উল্কি। ঠিক যেমন করে স্নান ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে উন্মাদের মতো কাঁদে সে প্রতিদিন। চোখের জল আর বৃষ্টি ফোঁটা একাকার হয়ে গিয়েছে। কষ্ট হচ্ছে খুব। বুকের মধ্যে একটা অচেনা আবেগ পাকশাট মারছে। নেদি পিসিকে উল্কির ঈর্ষা হচ্ছে এই প্রথমবার। কিভাবে সারাটা জীবন ধরে তার ঘনশ্যামকে ভালোবেসে গিয়েছে নেদি পিসি, যেন বইয়ের পাতা থেকে উঠে আসা আশ্চর্য এক কৃষ্ণভামিনী। হায়, সেই নিঃসীম প্রেমের এক কণা দিয়েও যদি সে আর সূর্য ভালোবাসতে পারত পরস্পরকে। ঘনশ্যাম গল্পটি এখানেই শেষ হলো। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসি এখন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।